গোকুলডাঙ্গা এখানে বাস করত অসহায় এক পরিবার, যাদের দুমুঠো ভাত পেটে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তাদের এতটাই অনাহারে দিন যাচ্ছিল যে তাদের ছোট মেয়েটার পেটেও দুমুঠো ভাত জোটানোর মতো কোনো উপায় পাচ্ছিল না নগেন। এখানে বাপ মেয়ে বসে আছো, আর ওদিকে আমি খালি চুলো সামনে নিয়ে বসে আছি। নিজেদের কথা না হয় বাতি দিলাম, ছোট মেয়েটার কথা তো একবার ভাবো, দেখো কিছু করতে পারো কিনা। দেখো কল্পনা, আমি তো পরিবারের জন্য কম কিছু করার চেষ্টা করছি না। কিভাবে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া যায় সেই চেষ্টাটুকুই আমি করছি। আর এই ছোট্ট মেয়েটার কথা তো আমার মাথায়ই আছে। এখন কি করতে পারি দেখি, একটু বাজারের দিকে যাই, দেখি দীনেশ বাবুর কাছ থেকে কিছু চাল ডাল ধার করে আনা যায় কিনা। আর যদি সাথে একটু সবজিও আনতে পারি। নগেন তার ভারাক্রান্ত মন নিয়ে বাজারের দিকে রওনা হয়, যাতে তার পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারে। নগেনের এই করুণ পরিস্থিতি যেন নগেনকে দিনে দিনে হতাশ করে দিচ্ছিল। তার সাথেও মনে হচ্ছিল যেন প্রকৃতি থমকে গেছে। নগেনের আগে এমন করুণ পরিস্থিতি ছিল না। নগেনের একসময় দুরারোগ্য রোগে পড়ে তার সকল সম্পত্তি খুইয়ে ফেলে। একথা ভাবতে ভাবতে নগেন দোকানের কাছে এসে পৌঁছে যায়। দিনেশ দাদা, তোমার কাছে কিছু ধারে চাল ডাল নিতে এসেছি। গতকাল রাত থেকে আমার বউ মেয়ে কিছুই খায়নি, তুমি যদি একটু দয়া করে দিতে। দেখো ভাই, তোমাকে আর কত আমি ধারে চাল ডাল দিব? সেই দোকান খোলার পর থেকেই তো আমি দেখছি তোমার এই করুণ অবস্থা। আমার কথাও তো তোমার একটু ভাবতে হবে ভাই। আমার এই ছোট্ট দোকানে ক টাকারই বা পুঁজি আছে, আমাকে মাফ করো ভাই, আমি আর ধারে তোমাকে মাল দিতে পারবো না। নগেন দীনেশবাবুর কাছে এসেছিল একটা বিশাল বড় আশা নিয়ে, কিন্তু তার মনের আশা পূরণ না হওয়াতে নগেন বাড়ির দিকে হাঁটতে থাকে। নগেনের সাথে বাস্তবতাও যেন দাবা খেলতে শুরু করেছে। রাস্তার ধারে আসার সময় একজন সবজিওয়ালাকে দেখতে পায়। সে ভাবে তার কাছ থেকে যদি ধারে কিছু সবজি নেওয়া যায়। সবজিওয়ালা দাদা, আমাকে কিছু ধারে সবজি দিতে পারবে? আমি তোমার দেনা পরিশোধ করে দিব। তোমাকে আমি ধারে কি করে সবজি দিই বলো ভাই? এই সবজিগুলো বিক্রি করেই আমার বাড়িতে চাল ডাল কিনে নিয়ে যেতে হয়। নগেন কারো কাছে আশানুরূপ ফল না পেয়ে মনের দুঃখে বাড়ির দিকে হেঁটে চলে আসে। গতকাল রাতটা নগেনের পরিবার না খেয়েই কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা যখন নগেন তার বারান্দায় বসে থাকে, তখন সে চিন্তা করতে থাকে কিভাবে তার বাকি দিনগুলো কাটবে। এমন সময় ঘর থেকে বের হয়ে আসে নগেনের সেই ছোট্ট মেয়ে মিনু। মিনু তখন বাবার ভারাক্রান্ত মন দেখে বাবাকে প্রশ্ন করেই বসে হঠাৎ করে। বাবা, আমরা আর কতদিন এভাবে না খেয়ে কাটাবো? তোমার মুখটাও শুকিয়ে গেছে, আমাদের সকলের এ যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। মারে, তুই আর চিন্তা করিস না, আমাদের আর এমন করুণ অবস্থা থাকবে না। আমরাও সবার মতো 3 বেলা ভাত খেতে পারবো। তোর স্কুলে যাওয়ারও ব্যবস্থা হবে। আমার এখন শেষ ভরসা ওই সুবোধ বাবু। দেখি উনি আমায় একটু সাহায্য করতে পারেন কিনা। উনি যদি আমায় একটু জমি দেয় তাহলেই হলো। তুই এখন তোর মায়ের কাছে চলে যা। নগেনবাবু অনেকবার নিরাশ হওয়ার পরেও শেষ ভরসা নিয়ে সুবোধবাবুর কাছে যেতে থাকে। এরই মধ্যে তার ছোট্ট মেয়ে মিনু তাকে বিদায় জানালো, যেন তার বাবার মঙ্গল হয়। নগেনের সেই ছোট্ট মেয়েটি সংসারের অনাহারে যেন অনেক বড় হয়ে গিয়েছে। সে তার বাবার সকল দুঃখই বোঝে। নগেন তৎক্ষণাৎ হাঁটতে হাঁটতে সুবোধ বাবুর বাড়িতে এসে পৌঁছায়। তার মাথায় শুধু একটাই কাজ করতে থাকে, তার পরিবারের জন্য দুমুঠো ভাত জোগাড় করতে হবে। সুবোধবাবু, সুবোধবাবু, বাড়িতে আছেন নাকি? আরে নগেন বাবু যে, তা কি মনে করে আজ আমার বাড়িতে? বলতে বলতে সুবোধবাবু তখন নগেনবাবুর কাছে এসে দাঁড়ায়। নগেন, এই ভর দুপুরে তুমি কি ভেবে এলে? আর তোমার মুখটা এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি আমায় সব খুলে বলো তো। দাদা, পরিবার নিয়ে খুবই অনাহারে আছি। কবে থেকে যে পেটে ভাত জোটেনি। দয়া করে আপনার ওই জমিটুকু যদি আমায় চাষাবাদ করতে দেন। নগেন, আমি জানি যে তুমি কতটা সৎ লোক। অনাহারে থাকলেও তুমি অসৎ কর্মে যাবে না। তুমি একজন পরিশ্রমী লোক। আমার ওই জমিটা পতিতি পড়ে আছে, যাও তুমি গিয়ে চাষাবাদ করে খাও। যদি তোমার একটা ভালো গতি হয় তাহলে তো ভালোই। সুবোধবাবুর এমন সাহায্যে নগেন যেন তার জীবনে প্রাণ ফিরে পেল।
নগেন সুবোধবাবুর বাড়ি থেকে ফিরছিলেন, তখন যেন না চাইতেই প্রকৃতি হেসে উঠেছিল নগেনের কথা মনে করে। আর নগেন তখন ভাবল যে সুবোধবাবু তাকে যে জমিটা দিয়েছে সেই জমিটা একবার ঘুরে দেখে আসবেন। যেই বলা সেই কাজ, নগেন সুবোধবাবুর জমিতে চলে আসলেন দেখবার জন্য যে কিভাবে চাষবাস শুরু করা যায় এই জমিতে। আহা, কি খাসা জমি! এমন জমি কি করে পতিত থাকতে পারে? এই জমিতে যদি আমি সঠিক পরিশ্রম করতে পারি তাহলে সোনা ফলাতে পারবো। কাল থেকেই এই জমিতে চাষাবাদ শুরু করতে হবে। নগেনের দৃঢ় বিশ্বাস, নগেন যদি ঠিকঠাক মতো পরিশ্রম করতে পারে তাহলে এই জমিতেই নগেন সোনার ফসল ফলাতে পারবে এবং তার দুঃখও ঘুচে যাবে। মোতাবেক নগেন ভোরবেলা চলে আসে চাষের জমিতে, যেন সে সকাল সকাল কাজ শুরু করে দেয় এবং অল্প সময়ের মধ্যেই চাষাবাদ শুরু করে দিতে পারে। নগেন সেই জমিতে কোদাল নিয়ে খুঁড়তে থাকে এবং নগেন সেই জমিতে পরক্ষণে বীজ রোপণ করে দেয়। সেই বীজ থেকে যেন চারা অঙ্কুরিত হয়ে ফসল হয়। নগেনের জমি দেখে পাখিরা গান গাচ্ছে। নগেনের সেই জমিতে বীজ অঙ্কুরিত হয়েছে, সেই অঙ্কুরিত বীজ দিনে দিনে যেন মাথা জাগা দিয়ে দাঁড়াচ্ছে। নগেনের ধান পেকে গিয়েছে, নগেনের ধান এখন ঘরে তোলারও সময় হয়ে এসেছে। যেন ধান গাছ বলছে যে নগেনের দুঃখ শেষ হয়ে গিয়েছে। নগেন ফসলি জমির ধান ঘরে তুলেছে। ধান বিক্রি করে কিছু বাকি ধানগুলো দিয়ে এখন নগেনরা দুবেলা ঠিকঠাক মতো পেট পুড়ে ভাত খায় এবং মনের শান্তিতে আনন্দ সহকারে সকলে একসাথে থাকে। নগেনদের এখন যেন সকল দুঃখেরই পরিসমাপ্তি ঘটল। নগেনরা এখন একটি সুখী পরিবার।